গল্পের দু একটা কথা আমি তোমাদের সামনে কিন্তু পুনরুত্থাপন করতে চাই। যারা বিভিন্ন পর্যায়ে আজকে পড়াশোনা করছো, কেউ মেডিকেল কলেজ, কেউ প্রকৌশল বিশ্ববিদ্যালয়, প্রকৌশল কলেজগুলো বা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, তারা একটা কথা মনে রেখো যে ওই যে ট্যাক্সেশনের বিষয়টা বলেছেন, এইখানে না গিয়ে আমি বলবো যে তোমাদের কৃতজ্ঞতাবোধ থাকার দরকার। মা বাবার প্রতি যতটুকু কৃতজ্ঞতাবোধ দেশের আপামর জনসাধারণ যারা আছেন তাদের প্রতি যেন থাকে। আমার অনেক মধুর অভিজ্ঞতা আছে, আবার বেদনাবিধুর অভিজ্ঞতাও আছে। সিলেট শহরে আমি অনেক ছাত্রছাত্রী পেয়েছি সুশিক্ষিত, কিন্তু স্বশিক্ষিত না। সুশিক্ষিত মানে ভালো শিক্ষা দীক্ষা পেয়েছে, নিজে শিক্ষিত হতে পারেনি। তবে অধিকাংশ ক্ষেত্রে কিন্তু আমার খুব ইতিবাচক একটা অভিজ্ঞতা আছে। দেখেছি খুব সুন্দর করে পরিচয় দেয় স্যার, আমি 1991-এর আপনার ব্যাচ, 92, 93, 94 ইত্যাদি ইত্যাদি পরিচয় দেয়। আর কিছু আছে যে স্যারের সঙ্গে পরিচিত না হলেই ভালো, একটু দূরত্ব বজায় রেখে থাকাই ভালো। আমি যে কোনো একটা প্রাইভেট ইউনিভার্সিটির কথা বলি, একটা ডিপার্টমেন্টের সে ভালো একজন টিচার আমার পাশের চেয়ারে বসে আছে, কিন্তু কখনো উচ্চারণ করতে চাইল না সে 2000 বা 2001-এর এখানকার ছাত্র। খুব কষ্ট লাগলো সেদিন আমার। আরেকজন ছাত্রী পেলাম আমি রাগিব রেবা মেডিকেল কলেজে, আমারই একজন খুব শ্রদ্ধেয় সহকর্মীর মেয়ে, আমার সামনে দিয়ে আসা যাওয়া করছে কয়েকবার। আমার সহকর্মীর মেয়ে আমার ছাত্রী এমসি কলেজের, কিন্তু একটা বারও কিন্তু সালাম নমস্কার আদাব কিছুই বিনিময় হলো না আমার সঙ্গে। আর আমি শুধু চেয়ে চেয়ে দেখলাম, তুমি চলে গেলে। এই অবস্থা আর কি, আচ্ছা আমার বলে আর কিছুই ছিল না এই অবস্থা। তো যাক, আমার কিন্তু তার চেহারা খুব মনে পড়ছিল। আমি তো আমার যথেষ্ট শার্প মেমোরি, এখনও কিন্তু মেমোরি শার্প রয়ে গেছে। আমার যাদেরকে দেখেছি আমি ভালো করে, আমি ওদেরকে ভুলতে পারি না। কারণ তোমাদের মতো আমি খুব মেরিটোরিয়াস স্টুডেন্টসকে পড়িয়ে কিন্তু সত্যিকারের ধন্য। এমসি কলেজে এইচএসসি পড়ানো এটা সাংঘাতিক সুনামের বিষয়, খ্যাতির বিষয় জীবনে। 1990 সালে 5ই জুনে জয়েন করেছিলাম। আমার মনে হয়েছিল যে এমসি কলেজের ছাত্র কখনো ছিলাম না, এখানে পড়াতে পারবো কিনা, বোল্ড আউট হয়ে যাবো, হয়তো বের করে দেবে ছাত্ররা ক্লাস থেকে। ঢাকা কলেজের মতো পা দিয়ে হয়তো ফ্লোরে ঘষাঘষি করবে যে আপনাকে পছন্দ হচ্ছে না, বেরিয়ে যান। কিন্তু প্রথম দিনে স্থান করে নিয়েছিলাম এবং সেই থেকে কিন্তু অনেকগুলো বছর কেটে গেছে। প্রমোশন পেতে পেতে অধ্যাপক পদে আমি যখন পদোন্নতি পেলাম, এরপরে 6 মাসের মাথায় আমার কলিগরাই কিন্তু আমাকে বসালেন। একটা অন্যতম কলিগ এখানে আছেন ভাইস প্রিন্সিপালের চেয়ারে। আমি জানি না আমার কতটুকু যোগ্যতা আছে। তোমাদের সঙ্গে অনেক সমুদ্র স্মৃতি আমার ছিল, থাকার কথা ছিল, কিন্তু তারপরে দু একটা কথা বলবো অন্যরকম। এই শহরের অনেক বড় বড় কর্মকর্তা, জেলা কালচারাল অফিসার তো অবশ্যই আমার এখানে আছে, পুলিশের কর্মকর্তা, ম্যাজিস্ট্রেট, এডিসি জেনারেল সিলেট, সিলেটের ভালো ভালো ডাক্তার, ভালো ভালো ইঞ্জিনিয়ার, শাহজালাল বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভালো ভালো টিচার, যারা নিজের খ্যাতিতে একেবারে প্রতিষ্ঠিত হয়ে আছেন, তারা কিন্তু আমাদের এক্স মোরারিয়ান্স। তারা খুব ভালো রেজাল্টও করে গেছেন এবং আজকে তারা সুপ্রতিষ্ঠিত হয়ে আছে। তোমাদেরকে সেই রকম অবস্থা আমি দেখতে চাই। তোমাদের যখন আমরা ওই রকম অবস্থা দেখি, প্রাণটা ভরে যায়, তখন মনে হয় আমি অনেক দরিদ্র, তারপরে আমার ছাত্রছাত্রীরা এত ভালো আছে, খুব ভালো লাগে। শুধু প্যারিসে, ফ্রান্সে যখন বেড়াতে গেছি, আমি আইফেল টাওয়ারের সামনে দাঁড়িয়ে আছি আমার এমসি কলেজের ছাত্রছাত্রী। আমি লন্ডনে 2বার গেছি এবং যত জায়গায় গেছি, অক্সফোর্ডে গেছি, ক্যামব্রিজে গেছি, আমি ব্রিস্টলে গেছি, বার্মিংহামে গেছি, শেক্সপিয়ারের বাড়িতে গেছি। মোরারিয়ান্স কত পেশাধারী ওখানে আছে, জড়িয়ে ধরে একেবারে কি করবে। সবাই আমাকে কিন্তু এক একটা খাম দিয়েছে। খাম বুঝো তো, খাম নেই, পাউন্ডসের খাম আর কি। স্যার কিছু করতে পারলাম না, কিছু একটা কিনবেন। মনটা ভরে যায় যে আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা আর কি অনেকে ফোন করেছে। তোমরা, আমি প্রত্যাশা রাখবো আজকের তারিখটা শুধু মনে রাখো, আজ এই দিনটাকে মনের খাতায় লিখে রাখো। আজকের দিনটা কেমন তো বুঝতে পারছো, চমৎকার একটা সানি ডে আজকে। এবং আজকে কিন্তু 9ই অক্টোবর। এই দিনটা তোমাদের জীবনে অত্যন্ত স্মৃতিময় হয়ে থাক, স্মরণীয় হয়ে থাক, আমাদের জীবনে স্মরণীয় হয়ে থাক, আমি কামনা করব। যারা আয়োজন করেছে অত্যন্ত পরিশ্রম করেছে তারা। আমি দেখেছি আমার বাসা থেকে শুরু করে কলেজে অনেকবার আসা যাওয়া করেছে। আমি কিন্তু, তোমরা আমার সন্তান তুল্য, কিছু করতে পারলাম না তোমাদেরকে। আমি যদি আরও কিছু করতে পারতাম তাহলে আমার ভালো হতো, তোমাদেরকে আমি কোঅপারেট করতে পারতাম, আরও যদি কোনো সহযোগিতার হাত প্রশস্ত করতে পারতাম, আমার খুব সুখ লাগতো।
তো আগামী দিনে এই আমার থাকলো আর কি, অঙ্গীকার থাকলো, প্রতিশ্রুতি থাকলো, যদি কখনো সম্ভব হয় যে পর্যায়েই থাকি না কেন, আমার সঙ্গে যারা আছেন আমার সহকর্মীরা ডান দিকে বাম দিকে, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং তোমাদেরকে একটা সফল জীবন, সমৃদ্ধ জীবন কামনা করে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ। এবার সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য অনুরোধ করব আজকের অনুষ্ঠানের সভাপতি শেখ মোহাম্মদ নজরুল ইসলাম, সহকারী অধ্যাপক বাংলা, এমসি কলেজ। এমসি কলেজের শিক্ষার্থী, প্রথমে সবাইকে অভিনন্দন, ঈদ মোবারক এবং মঞ্চে উপবিষ্ট তোমাদের যেভাবে শ্রদ্ধেয় স্যার, আমারও শ্রদ্ধেয় স্যার হায়াতুল ইসলাম আসামজি স্যার এবং রিয়াজ স্যার এবং শ্রদ্ধেয় বড় ভাই ফরহাদ সিদ্দিক যিনি কইকাতে আছেন এবং অসীম, আজকের যারা সুধী সমাজ। রিইউনিয়ন আমার কাছে মনে হয় একটি শক্তিমান শব্দ, সেই শব্দ তোমাদের সবাইকে একতা বন্ধনে আবদ্ধ করেছে। 2012 সালে তোমাদের রেজাল্টের পরে যখন তোমরা একটা অনুষ্ঠান করেছিলে, সেই অনুষ্ঠানে আমিও ছিলাম। আমি দেখলাম সেই প্রাণোচ্ছল উদ্দীপনা, তোমরা যেভাবে পাস করেছ অসীম মেধা দিয়ে, সেই মেধাকে কাজে লাগিয়ে সেই অনুষ্ঠানের পরে আবার রিইউনিয়ন দেখলাম 2012 সালে। সেটা আমার খুবই ভালো লেগেছে, এজন্য তোমাদেরকে আবার অভিনন্দন, সুস্বাগত। আমি বেশি সময় নিব না, আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করতে চাই আজকের অনুষ্ঠানকে যারা সুন্দর এবং সার্থক করেছেন, আমাদের উপাধ্যক্ষ মহোদয় এবং সম্মানিত অতিথি দ্বারা। আমি দু একটা স্মৃতি রোমন্থন করতে চাই। এমসি কলেজ যখন ব্রিটিশ গভর্নমেন্ট স্থাপন করে, এর আগে এই রিজনে যখন ঢাকা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়, তখন এই রিজনের সাথে এই সাবকন্টিনেন্টের অনেক লোকের ধারণা ছিল শিক্ষা কেন্দ্রিক হয়ে কলকাতা। যখন এমসি কলেজ স্থাপিত হলো, তখন ব্রিটিশ গভর্নমেন্টের একটা উদ্দেশ্য ছিল এখান থেকে যারা পড়াশোনা করবে, এই অঞ্চলকে লিডিং দিবে, তারাই হচ্ছে দেশ করার কাজ করবে। তারই ধারাবাহিকতায় আমরা দেখতে পেলাম যখন এই অঞ্চলে 30টি জেলা ছিল, 18 জন ডিসি যারা থাকতেন, তার ভিতরে 20 থেকে 18 জন থাকতেন সিলেট অঞ্চলে এবং অধিকাংশই থাকতেন এমসি কলেজে। 10 থেকে 12টা মেডিকেল কলেজের ওনারা অধ্যক্ষ মহোদয় ছিলেন, 4 জন এর সাথে ডিসি ছিলেন। এটা হচ্ছে এমসি কলেজের গৌরবের বিষয়। আমি একবার দিল্লিতে ট্রেনিংয়ে গেলাম একটা স্কলারশিপ নিয়ে, ওই জায়গায় আমাদের সবাইকে সংবর্ধনা দেওয়া হলো প্রথম দিন। যখন আমি বলছি আমি এমসি কলেজ থেকে আসছি, আই এম দ্য টিচার অফ এমসি কলেজ, সাথে সাথে দাঁড়িয়ে আমাকে বললেন যে স্যার আমি ওই জায়গায় শিক্ষার্থী ছিলাম, বৃদ্ধ অনিশ্চিত। এই যে বিষয়গুলো এখন উনি বলতেছেন, এই যে আমাদের পূর্বপুরুষ যারা অতীতের এখানে অনেকেই পড়াশোনা করে গেছেন, সেই গৌরবোজ্জ্বল ইতিহাস হচ্ছে এমসি কলেজে। আমি চিটাগাঙে গিয়ে দেখলাম, আমার প্রবাসন জীবনে ওই সময় বেশি হয় নাই, আমার কলেজের শিক্ষার্থী কয়েকজন ওই জায়গায় জেলা প্রশাসন মিটিং দিচ্ছে, ওরা ইউনো এসলেট সেই পজিশন। আমার কাছে সেই স্মৃতি মনে পড়লো, আমার শিক্ষার্থী যারা বুয়েট মেডিকেলে চান্স পায় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা চান্স পায়, ওরা মিনিমাম সরকারের এডুকেটরে জয়েন করে, সরকারের বিভিন্ন কর্মকর্তা হিসেবে ওরা স্থান পায়। আমি আশাবাদী তোমরা এই রিইউনিয়নে যারা আসো এবং 2012 হয়েছে যারা আসো, তোমাদের ভিতরে মেধা আছে, তোমাদের সেই মেধাকে স্থান দিলে ক্যারিয়ারের সর্বোচ্চ আসনের জন্য সমাসীন হবে এবং এমসি কলেজের গৌরবগাথা ইতিহাস তোমাদের দ্বারা রচিত হবে। আমি একটা প্রত্যাশা রাখতে চাই, আমি বাংলার শিক্ষক, আমি তোমাদেরকে দেখতে চাই না যে তোমরা সবাই সাংস্কৃতিক অনুষ্ঠান করবে। আমাদের একটা প্রত্যাশা থাকে আমাদের শিক্ষার্থীরা ডাক্তার, ইঞ্জিনিয়ার বিভিন্ন লেভেলে যাবে, কিন্তু এরপরেও সেই রিইউনিয়ন অনুষ্ঠানে আমি দেখতে পেলাম তোমাদের ভিতরে সঙ্গীত শিল্পী, তোমাদের ভিতরে উপস্থাপক, তোমাদের ভিতরে বিভিন্ন
এই রিউনিয়ন শুধু রিউনিয়ন নয়, এইটা তোমাদের ক্যারিয়ার বিল্ড আপের হিসেবে কাজ করবে। সেই ক্যারিয়ার বিল্ড আপের ক্ষেত্রে সার্বক্ষণিক আমরা তোমাদেরকে সহযোগিতা করব। বিশেষ করে আলবাপায় বা আহমদিসা রিয়াসা বিভিন্ন ধরনের সরকারি স্কলারশিপ যখন আসে তোমাদের পড়াশোনা শেষ করবে, সেই বিষয়ে আমরা তোমাদেরকে অবশ্যই পরামর্শ দেব, সেই ধরনের লিঙ্কটা দিব। তোমাদের জ্ঞাতার্থে বলতে চাচ্ছি, এই ফরমার্সিস্টিক আলবা উনি কোরিয়া স্কলারশিপে তোমাদের যদি পড়াশোনা শেষ হয় সেই বিষয়ে উনি হেল্প করতে পারবেন, এবং উনি নিজেও কোরিয়ার স্কলারশিপ নিয়ে পড়াশোনা করে এসেছেন। আমাদের দেশে অনেকটা সুযোগ সুবিধা আছে, সেই সুযোগ সুবিধা আমরা জানি না। কেরিয়ার প্রত্যাশা করে এবং তোমাদের সবার জীবন গৌরব উজ্জ্বল হোক, এই রিউনিয়ন সবসময় যাতে চালু থাকে এবং তোমাদের যে মেধা সেই মেধা শান্ত প্রত্যাশা রেখে সবাইকে অভিনন্দন। ধন্যবাদ সবাইকে। রাব্বি আমাদের অতিথিদের হাতে প্রেস তুলে দিতে সবাই করতালি দিয়ে স্বাগত জানাবো। বাহার জনাব ফাইজুল ইসলাম আমাদের হাতে প্রেস তুলে দিচ্ছে। জোরে করতালি হবে, জোরে। হ্যালো হ্যালো আজকের এই সাংস্কৃতিক অনুষ্ঠানের প্রারম্ভে উপস্থাপনার দায়িত্বে আমি আছি স্যার, এবং আমার সাথে আমার বন্ধু হিসেবে আছে তুমি। বন্ধু, এটা তো উপস্থাপনার দায়িত্ব, এখানে তুমি এসব কি বলছো? তুমি কি জানো না মোর গলায় যে একটা সমস্যা আছে, মোর গলায় মাঝে মাঝে বরিশালে ফেলে হয়, মাঝে মাঝে নর্মেলে হয়, মাঝে মাঝে সিলেটে টাকা চলে আসে, মাঝে মাঝে আমি আমার রাজশাহী হয়ে যায়। বন্ধু, তুমি তো সর্বনাশ করে দেবে। অনুষ্ঠান উপস্থাপনার দায়িত্বে সে শুদ্ধ ভাষায় কথা বলবে। হয়ে যাবে যখন সময় হবে না, অটোমেটিক হয়ে যাবে, অটোমেটিক সেটা চলে আসবে, টেনশন লইবা। তার কণ্ঠস্বরের পরিবর্তনের আমরা আশা করছি, কারণ তুমি তোমার ফুল নাম কইয়া ফেলো, দেখো মোর কণ্ঠস্বর এমনি বদলায় যাবে। সত্যি শোনো 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 মনু, যখন কেউ আমার সামনে উল্টা পাল্টা কিছু করে না, তখন আমার মোর গলা বদলায় যায়। তুমি ঠিক মতো কইরা ফেলো, নিজের নাম ঠিক মতো কইয়া ফেলো, দেখবা মোর নাম মোর গলা ঠিক হয়ে যাবে পরে। আচ্ছা, দেখা যাক। আমি উপস্থাপনার দায়িত্বে আছি স্যার, এবং তুমি বন্ধু? আমার নামটা তো যদি বলতে চাই সেক্ষেত্রে একটা ইতিহাস আছে। বাহ বাহ বাহ, আমার বন্ধুর কণ্ঠস্বর ফিরে এসেছে এবং সে শুদ্ধ ভাষায় কথা বলছে। তুমি মনে করো যে আমার নামটা আমার বাবা রাখার পরে মনে করো যে ক্লাস 9 পর্যন্ত আমি স্বপ্ন দেখতাম যে পৃথিবীর সবচেয়ে বড় নামধারী মানুষ হিসেবে গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস আমি নাম লেখাবো। তারপর এত লম্বা নাম। আচ্ছা, কেন তাহলে এত লম্বা নাম তুমি কিভাবে তোমার এইচএসসি পরীক্ষায় বা তোমার এসএসসি পরীক্ষায়? এইখানেই তো আমার কষ্টটা শুরু। আচ্ছা আচ্ছা, নিশ্চয় বলো কথা। পুরো নামটা ছিল সৈয়দ আবু সালেহ মোহাম্মদ আহসানুল হাবিব আবু আব্দুল্লাহ। আচ্ছা আচ্ছা, কিন্তু এসএসসি পরীক্ষার ওই যে এসআই ফর্ম ফিল আপ করে না, রেজিস্ট্রেশন ফর্ম, হ্যাঁ ওইখানে না পর্যাপ্ত জায়গা ছিল না। এই কারণে আমার আগেকারকৃত নামে আরো একবার আঁকা মার্কা ছুরি চালাইয়া আহসানুল হাবিব হইয়া সার্টিফিকেটে স্থান পাইয়াছে। এখন তুমি কিভাবে তোমার নাম নিয়ে তুমি সংগ্রাম করছো জীবনকে? এই যে আহসানুল হাবিব হয়ে গিয়েছে, হ্যাঁ, তাহলে এখন তুমি কি করতে চাও? এখন কি করতে চাই? আচ্ছা বন্ধু, এখন কি করা যায়? আচ্ছা নতুন কিছু ব্যতিক্রমী ধর্মী কিছু একটা করলে মনে হয় ভালো। আমার মনে হয় সেটাই ভালো হয়। সেক্ষেত্রে ধরো র্যাম্প এবং ফ্যাশন শোকে একত্রিত করে যদি আমরা আমাদের বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারি, আমাদের দেশের 6টা ঋতুকে রিপ্রেজেন্ট করতে পারি, সেটা যদি আমরা করি কেমন হয়? অসাধারণ, কারণ আমরা জাতিতে বাঙালি, আমাদের নিজস্ব সংস্কৃতি
সংস্কৃতি এবং কৃষ্টিকে আমরা ধারণ করতে চাই, সেই সাথে আমরা ফ্যাশনেবল। সেই ফ্যাশন এবং কৃষ্টি দুই সম্মেলনে আমরা আমাদের প্রথম আয়োজন র্যাম্প মডেলদের আমাদের মঞ্চে আহ্বান করছি এবং সকলকে সেই শো দেখার উদাত্ত আহ্বান জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি আমি সাদ এবং আমার সাথে আসলাম।
মজা হতো আর শুধু ওনাকে কেন, আমরা একটু নাম্বার 1 সাইড থেকেও নিয়ে আসি, কেমন হয়? অসাধারণ হয়। তাহলে বন্ধুরা, এখন আমরা এমন একটি টক শোর আয়োজন করতে যাচ্ছি যেখানে আমাদের বিখ্যাত অনন্ত জলিলের অনুকরণে জয়ন্ত খলিল ভাই এবং সাকিব খানের অনুকরণে বিখ্যাত সাকিব খান, তাদের সমন্বয়ে এখন আমরা টক শো আয়োজন করতে যাচ্ছি, যে টক শোতে সাকিব খান এবং জয়ন্ত খলিল অংশগ্রহণ করছেন। দর্শক মন্ডলী, সোমালি টিভি ঈদের বিশেষ টক শো এসেও বাস খায় এর পক্ষ থেকে জানাই শুভেচ্ছা। সবাইকে বিলম্ব ঈদ মোবারক। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি, ঈদ মানে ভেদাভেদ ভুলে যাওয়া আর সবার মুখে হাসি, যে হাসি আমরা সবাই ভালোবাসি। আজ আমরা আপনাদের উপহার যাচ্ছি টাটকা ঈদের ঝাটকা হাসির বান্ডেল অফার। আমরা আপনাদের সামনে হাজির করেছি শীতের দিনের ভাঙা বাঁকা, গরমের দিনের ছেড়ে কথা, সুখের দিনের সাথী, দুঃখের দিনে যারা আমাদের মারে লাথি, ঠিক নাই যাদের মধ্যে সেই দুই বিখ্যাত মুখ্যাত তারকা। আমি নিশ্চিত সেই দুজন তারকার কথা শোনার পর আপনাদের ঈদ আনন্দের 12টা পর্যন্ত আমরা ঝুলতেই থাকবে। সুপ্রিয় শ্রোতা, অনুষ্ঠানটি যদি লাইভ হচ্ছে না সেহেতু আপনারা ফোন কল বা SMS করতে পারেন। ফোন কল করার জন্য আপনি আপনার মোবাইলে ডায়াল করুন 01***2*2*2*2# এবং SMS পাঠাতে চাইলে আপনার মোবাইলে মেসেজ অপশনে গিয়ে আপনার মনের কথা লিখে পাঠিয়ে দিন যে কোনো নাম্বার। যদি সেটি ভুলক্রমে আমাদের কাছে চলে আসে তাহলে আমরা নিশ্চয়ই করবো না। যাই হোক, আমার এর পাশে যিনি বসে আছেন তিনি, তার পরিচয় আমি দিব নিজেই দিবেন। তিনি সবসময় নিজের পরিচয় নিজে দিতে ভালোবাসেন। আমার এর পাশে অতিথি এখন তার পরিচয় দেবেন। Actually, I am জয়ন্ত খলিল before you পঙ্গানা। আমার এর পাশে আছেন আরো একজন বিশাল তারকা, বাংলা চলচ্চিত্রের নক্ষত্র, যাকে চিনে আকাশ, চিনে বাতাস, চিনে মেঘ, চিনে বৃষ্টি, তিনি রূপালী পর্দায় করেছেন আলোড়ন সৃষ্টি। দুইবার প্রেগনেন্ট হওয়া কুখ্যাত নায়ক, যার নেই কোনো নাম, এই সম্মান, নাম্বার 1 সাকিব খান। নাম্বার 1 সাকিব খান। প্রথমেই চলে যাবো প্রশ্ন উত্তর করবে। প্রথমেই প্রশ্ন জয়ন্ত খলিলের কাছে। আচ্ছা ভাইয়া, আপনি তো একটু আগে নিজের পরিচয়টা দিলেন, তো নিজের পরিচয় দিতে যে বললেন দিস ইজ জয়ন্ত খলিল বিফোর ইউ, মানে আপনার ইংরেজি লেভেল তো অনেক হাই, সেটা দর্শকরা অলরেডি জেনে গেছে। আমরা তো মনে করেন যে আমি নিজেই বুঝতে পারছি না, আমি জানি না আমার এই দর্শক মানে শেফালি টিভিতে লাইভ হচ্ছে, সবাই বুঝতে পারছেন কিনা বিফোর ইউ কি মিনিং করতে চাইলেন? দিস ইজ জয়ন্ত খলিল বিফোর ইউ। Actually, before you এর কথার মানে হচ্ছে বিফোর আগে বা সামনে, ইউ দর্শক, আমি জয়ন্ত খলিল দর্শকের সামনে। ইংরেজি ভাষা ও সাহিত্যে আপনার জ্ঞানগুলো থেকে আপনার মুগ্ধ। জয়ন্ত ভাই, আপনার তো গার্মেন্টস অনেক বিজনেস আছে। অ্যাকচুয়ালি আমি ইম্পোর্ট এক্সপোর্ট অনেক কিছু ব্যবসা করে থাকি। ইনকামিং আউটগোয়িং, ইনকামিং আউটগোয়িং, ইনকামিং আউটগোয়িং, বেশি না। আচ্ছা তো ভাই, আপনার ইংরেজি গভীরতা দেখে আমার মনে হচ্ছে ফাইভ ফোর্স এফএম মেথড এর মধ্যে আপনারা জলের মেথড খুলে ফেলেন, খুলে নেবেন। অ্যাকচুয়ালি আমি যখন গানা থেকে আসবো তখন চিন্তা করে দেখবো। যাই হোক, এবার ফিরে যাবো আমাদের আরেক অতিথি সাকিব খানের কাছে। তো তাকে ভাইয়া, ঈদের দিন কাকের সাথে নিয়ে ঘুরলেন? ঈদের দিন কাকের সাথে নিয়ে ঘুরলেন? আসলে আমি তো খুব ফ্যাশনেবল মানুষ, ইন্টারন্যাশনাল স্টার। তো আমার সাথে অনেকেই ডেট ছিল, অনেকে রিকোয়েস্ট করছিল ওদেরকে নিয়ে ডেটে যাওয়ার জন্য। আসলে অনেক রিকোয়েস্ট তো কাকে নিয়ে যেন গেছিলাম, মনে করতে পারছিলাম। তো আপনি বুকিং নিয়েছিলেন না ভাইয়া? বুকিং নিয়েছিলেন? বুকিং মানে বুকিং তোরই বুঝলাম। মানে বুকিং কাকে নিয়েছেন? ছেলেদের দিয়ে ঘুরেছেন না মেয়েদের দিয়ে? আমাকে জানি আপনি ছেলে পছন্দ করেন। আচ্ছা ভাইয়া, তো যাই হোক, আপনার রেট ছেলেদের ক্ষেত্রে বেশি না কারণ মেয়েদের ক্ষেত্রে বেশি না করতে জানবো না। জিজ্ঞেস করবো এদের কি করেছিলেন? হ্যাঁ, ঈদের দিন তো আমি জানি না, আমি তো ইন্টারন্যাশনাল সাইজ লার্নিং থেকে নিয়েছি। তারপর জিন্স, তারপর যাই হোক, আপনি ভাইয়া এদের দিন কি করেছিলেন আরেকবার বলবেন প্লিজ, আমি শুনতে পাই না। ভাইয়া ওই যে লার্নিং থেকে টি শার্টে কিনলাম না, টি শার্ট লার্নিং থেকে, তারপর এটা দুপাট্টা। আচ্ছা দুপাট্টা। আচ্ছা ভাইয়া, এই যে আপনি বললেন যে আপনার ড্রেসের সাথে স্পাইক কিউল ছিল, চশমা ছিল, ওড়না ছিল, হ্যাঁ আমরা অ্যাকচুয়ালি জানি যে স্পাইক কিউল বা চশমা এগুলো অর্নামেন্ট বলা হয়। তো অর্নামেন্টস তো অ্যাকচুয়ালি মেয়েরা ইউজ করে, তো আপনি আজকাল মেয়েরাও তো অর্নামেন্টস ইউজ করছেন তাই না? ভাই এটা ফ্যাশন ভাই। আচ্ছা ভাই, আমার না এখন খুব কৌতূহল হচ্ছে, দর্শকদেরও নিশ্চয়ই কৌতূহল হচ্ছে, আপনি কি মেয়েদের আর কোনো বিশেষ পোশাক অর্নামেন্টস হিসেবে ইউজ করেন? সরি, মানে আমি বলতেছিলাম লেহেঙ্গা থ্রি পিসের জন্ম কিছু ও আচ্ছা আচ্ছা। না মানে বাসায় মাঝে মাঝে লুকিয়ে লুকিয়ে ইচ্ছা করে না, শখ
আচ্ছা ঠিক আছে, যাই হোক এবার ফিরে আসবো আবার জ্বলন্ত খুলি ভাইয়ের কাছে। ভাই আপনি এদের কি বলবেন? অ্যাকচুয়ালি আমি আমার নিজের কোম্পানি ছাড়া পরি না কাপড়। আমি USD $22,000 দিয়ে আমি কাপড় কিনেছি। তো ঘটনা হচ্ছে যে আমার যে অ্যাসোসিয়েশন, আমি একজন CIP, CIP, আমি একজন CIP এবং CIP কোম্পানি থেকে কাপড়গুলো পেয়েছিল। অ্যাকচুয়ালি আমি একজন CIP, কিন্তু মনে রাখবেন কথাটা, মাইন্ড ইট। আচ্ছা ভাইয়া, তো আপনার সেই পাঞ্জাবির কথা বলুন, আপনার সেই বিশাল বড় গলা পাঞ্জাবি, মানে বুক দেখা যায়, চেস্ট দেখা যায়। ও এটা তো USD $22,000, এটা আমি দুবাই থেকে কিনেছি। এটা নিয়ে প্রশ্ন করা ঠিক না। এটা নিয়ে প্রশ্ন করা ঠিক না। আচ্ছা, এইমাত্র আমাদের কাছে একটা SMS এসেছে, কোনো ফোন কল আসেনি। তো SMS লিখেছেন একজন দর্শক, তিনি লিখেছেন যে আদৌ কি কোনোদিন কোনো ছেলে প্রেগনেন্ট হতে পেরেছে, এটা কি সম্ভব? অসম্ভবকে সম্ভব করায় জ্বলন্ত করলেন। সম্পর্ক বৈধ বা অবৈধ লাইসেন্স আছে কিনা জানি না, জানতে চাইও না। আমরা কিন্তু ড্যান্সে যেতে পারি, মানে আপনারা তো ড্যান্সের জন্য খুব বিখ্যাত, দুইজন চলচ্চিত্র সেই রকম ড্যান্স দেন। You're right. আচ্ছা, আমরা বাড়ি কিনা সন্দেহ আছে। আমরা আপনাদের ড্যান্স দেখতে পারি। তাহলে জয়ন্ত ভাই থেকে আপনারা ডিসিশন নেন কে আগে ড্যান্স করবেন। আমি করি। জয়ন্ত ভাই আপনি কি সুযোগ দিতে পারবেন? সিরিও কতটুকু পারে ওই জানে ভালো। তো তাইলে ভাইয়া আপনি করুন, আপনি করুন, আপনি করুন। এক্সুয়ালি তুমি করো, আমি পরে দেখছি। আচ্ছা। Definitely, I'm 10 on 10। আচ্ছা আচ্ছা, যাই হোক আমি বলতে চাই ভাইয়া আপনি কি টেনে আমাকে সম্মান দিয়ে কথা বলবেন, তুমি করে কথা বলবেন না। করে দেখাও, করে দেখাও। আপনি ভাই আমি বলতে চাইছিলাম, আপনি তো আসলে মানে ফিল্মের কাছে আগে এসেছেন তাই না? আমি জলিল ভাই খুলিল ভাই আগে, তো আপনি একটু কাইন্ডলি আগে যদি মানে আপনার ড্যান্স এই অবশ্যই আমার এক্সপেরিয়েন্স বিষয়ে আমি করবো না। হ্যাঁ ভাই আগে বলে থাকে। কি করি বলা যাবে না। যাই হোক এবার ফাকিব খানের কাছে বসুন। ভাইয়া আপনার ডান্সের শেষ দিকে আমরা দেখলাম, মানে আপনি ফিরে আসছেন, আবার পরপর তিনটা রিক্যাপ, মানে তিনটা মুখ দেখালেন, মানে আপনার চেহারা সুন্দর, এই কারণে বারবার দেখাতে হবে। বুঝলেন না ভাইয়া, আসলে আমরা যখন শুটিংয়ে যাই তখন রিসর্ট নিয়ে সুযোগ থাকে, ঠিক আছে? এখানে আপনাদের উন্নত ব্যবস্থা এগুলো কিচ্ছুই নাই, এই জন্য ম্যানুয়ালি করে দিই।